ফিরলাম বিরতির পর। নজর রাখতে হচ্ছে বড় আপডেটের দিকে। বধূ নির্যাতন আইনের অপব্যবহার রুখতে এবার এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে বহাল রাখলো সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে পরিষ্কার জানিয়ে দিল, এখন থেকে ওই নির্দেশিকা মেনেই চলবে তদন্ত এবং গ্রেপ্তারি প্রক্রিয়া। অর্থাৎ বধূ নির্যাতনের আইন যেন কারো ব্যক্তিগত ক্ষোভ মেটানোর হাতিয়ার না হয়ে ওঠে, তাই এই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই মামলা, অর্থাৎ এই বধূ নির্যাতনের মামলা দায়ের হওয়ার পর পরবর্তী 2 মাসের মধ্যে কোনো গ্রেপ্তারি নয়, আগে চলবে তদন্ত, তারপর পরবর্তীতে গ্রেপ্তারি প্রক্রিয়া। এখন থেকে এই মামলা অধিগ্রহণের পর, মামলা গ্রহণের পর রীতিমতো কিন্তু 2 মাস সময় দিতে হবে অ্যাকুয়েস্টকে। তারপর প্রথম 2 মাসে কোনো রকম গ্রেপ্তারি নয়। বধূ নির্যাতনের মামলায় প্রথম 2 মাসে কোনো গ্রেপ্তারি নয়। 498A, যেটা কিন্তু মূলত আইপিসিতে ছিল, এখন বর্তমানে বিএনএস হয়েছে, এবং সেই আইনের ধারা অনুযায়ী সমস্ত রকম প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ বহাল রাখলো এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে। অর্থাৎ এলাহাবাদ হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, শীর্ষ আদালত। এখন থেকে এই নির্দেশিকা মেনেই চলবে তদন্ত এবং গ্রেপ্তারি প্রক্রিয়া। এ সমস্ত বিষয় নিয়ে আপডেট নেওয়া যাক। সঙ্গে রয়েছে রিমিক, প্রতিনিধি রয়েছে, আরো বেশি করে আপডেট দেবো, আর বিস্তারিত আপডেট তুলে ধরবে আপনাদের সামনে রিমিক। একেবারে দেখো, বধূ নির্যাতনের মামলায় প্রথম 2 মাসে কোনো গ্রেপ্তারি নয়। এখন থেকে এই প্রক্রিয়ায় গোটা দেশ জুড়ে কার্যকর হবে। এই পিরিয়ডকে বলা হবে কুলিং পিরিয়ড, আইনের ভাষায় রয়েছে কুলিং পিরিয়ড। তোমার কাছে কি আপডেট রয়েছে রিমিক? একদমই দেখো গৌরব, সম্প্রতি গতকালকেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই যে নির্দেশ দিয়েছেন, একটি বধূ নির্যাতনের যে মামলা ছিল সেই মামলাতে 2022 সালে এলাহাবাদ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেটাকেই বহাল রেখেছে, এবং সেই নির্দেশ মেনেই এবার থেকে এই বধূ নির্যাতনের তদন্ত প্রক্রিয়াগুলো চলবে, গ্রেপ্তারি প্রক্রিয়া চলবে। এবং বধূ নির্যাতন আইন, তুমি যেটা বললে, যাতে কোনো কারো ব্যক্তিগত ক্ষোভ মেটানোর হাতিয়ার না হয়ে ওঠে, সেই কারণেই এলাহাবাদ হাইকোর্টের 2022 সালের একটি রায়কেই বহাল রাখার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ। 2022 সালে একটি বধূ নির্যাতন মামলায় এলাহাবাদ হাইকোর্টে একটি নির্দেশে জানিয়েছিল যে 498A ধারায় এফআইআর দায়ের হলেই অভিযুক্তকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা যাবে না। এফআইআর দায়েরের 2 মাস পর 2 মাস সময় দিতে হবে তদন্তের জন্য। সেই 2 মাস সময়কে বলা হবে কুলিং পিরিয়ড। এই সময়ের মধ্যে পুলিশ গ্রেপ্তার, জোরপূর্বক জেরা বা হেনস্থার মতো কোনো পদক্ষেপ করতে পারবে না। এবং বিষয়টি, এই বধূ নির্যাতনের মামলা হলে বিষয়টি সেই জেলার পরিবার কল্যাণ কমিটি, অর্থাৎ ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠাতে হবে। এবং 2017 সালে রাজেশ শর্মা এবং উত্তরপ্রদেশ সরকারের একটি মামলায় সুপ্রিম কোর্ট প্রথমে এমন গাইডলাইনও দিয়েছিল। তার ভিত্তিতে এলাহাবাদ হাইকোর্ট 2022 সালে সেই নির্দেশ দেয়। কিন্তু 2018 সালে সুপ্রিম কোর্ট নিজেই এই সোশ্যাল অ্যাকশন ফোরাম ফর হিউম্যান রাইটস বনাম ভারত সরকারের মামলায় সেই নির্দেশ প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু আবারও মঙ্গলবার দিন সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের সেই গাইডলাইনকেই কার্যকর করার নির্দেশ দিল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, যদি অভিযোগকারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকে এবং অভিযোগপত্রে বা এফআইআরে যদি অপরাধের সর্বোচ্চ সাজা 10 বছরের কম হয়, তাহলে এফআইআর দায়েরের পর সংশ্লিষ্ট থানার মাধ্যমে মামলাটি পারিবারিক কল্যাণ কমিটির কাছে পাঠাতে হবে, এবং এই নিয়মকে বাধ্যতামূলক হিসেবে মেনে চলতে হবে পুলিশকে। এবার এই পরিবার কল্যাণ যে কমিটি সেটা কি, গাইডলাইনে বলা হচ্ছে যে ভৌগোলিক আয়তন এবং জনসংখ্যার ভিত্তিতে প্রত্যেক জেলায় কমপক্ষে একটি বা একাধিক এমন পরিবার কল্যাণ কমিটি থাকতে হবে, যে কমিটিতে ন্যূনতম 3 জন সদস্য থাকবেন। কমিটির কাজকর্ম নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা করবেন জেলার দায়রা অথবা পারিবারিক আদালতের প্রিন্সিপাল বিচারক। জেলার লিগাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান হিসেবে থাকবেন পারিবারিক আদালতের বিচারক। কমিটিতে কাদের রাখা হবে সেই সম্পর্কেও গাইডলাইনের স্পষ্ট উল্লেখ আছে। সেখানে বলা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটের থেকে অভিযোগ পেয়ে কমিটিকে দ্রুত অভিযুক্ত 2 পক্ষ সহ পরিবারের অন্তত 4 জন বর্ষীয়ান সদস্যকে ডেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা চালাতে হবে। কমিটির রিপোর্ট খতিয়ে রেখে পদক্ষেপ করবেন ম্যাজিস্ট্রেট এবং তদন্তকারী অফিসার। এই মামলায় গৌরব, তোমায় বলে রাখবো, এই মামলায় এক মহিলার অভিযোগের ভিত্তিতে তার স্বামী এবং শ্বশুরকে একজন স্বামীকে 109 দিন এবং শ্বশুরকে 103 দিনের বেশি জেলবন্দি থাকতে হয়। পরে জানা যায় যে অভিযোগে ব্যক্তিগত আক্রোশ ছিল,
তাই শীর্ষ আদালত মামলাটি একদম খারিজ করে অনেক দিয়ে মানে স্পষ্ট ব্যক্তিগত আক্রোশের জন্য অনেক এরকম কেস ল রয়েছে যেগুলো হয়তো অনেক লিস্ট লম্বা, কিন্তু দেখো ইতিমধ্যেই এই ঘোষণার পর রীতিমতো কোথাও একটা মনে করা হচ্ছে, আর তুমি বা কি মনে করছো ইতিমধ্যেই হাইকোর্টের বিষয়টা তুমি নজর রাখো, আর সেখানে কোর্টের ম্যাটারে যদি ওর প্রশ্ন ওঠে তখন তো একটা বিষয় বলা যায় যে অতি সহজে দ্রুততার সঙ্গে এই বিষয়গুলো নিষ্পত্তি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে দেশ, কেননা ইতিমধ্যেই পেন্ডিংয়ে রয়েছে কোটি কোটি কেস, আর সেখানেই এডিআর সিস্টেম অর্থাৎ অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন সিস্টেম কিন্তু এক প্রকার চালু করতে যাচ্ছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ এই নির্দেশিকা বহাল রাখার পর বলা যেতে পারে নিষ্পত্তি কিন্তু দ্রুততার সঙ্গে হবে এবং আইনের কিন্তু ফাঁকফোকর অত্যন্ত যে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে সেটা হয়তো কোথাও ভবিষ্যতে দেখা যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ রিমি, কি মনে করছো? একদমই দেখো, এখনো পর্যন্ত আমাদের দেশের যা বিচার ব্যবস্থা বা শাসন ব্যবস্থা বা যে সংবিধান আইন তাতে কিন্তু মহিলাদের ক্ষেত্রে আইনটা অনেক বেশি অনেক মহিলাদের পক্ষে আইনটা বেশি, কিন্তু সেই আইনের সুযোগ নিয়ে মহিলাদের ক্ষমতাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু সেই আইনের সুযোগ নিয়ে একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত ক্ষোভ এবং আক্রোশ থেকে এই ধরনের বধূ নির্যাতনের মামলাগুলো করা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বামী বা তার শ্বশুরবাড়ির লোক বা কারোর তাদের দোষ না থাকলেও শুধুমাত্র বধূর তার ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য এই ধরনের এফআইআর বা অভিযোগ করছেন, এবং নির্দোষ হলেও বা পরে প্রমাণিত হচ্ছে যে শ্বশুরবাড়ির লোক বা স্বামী তারা কিন্তু সেই মামলাগুলোতে দোষী নয়, সেক্ষেত্রে তাদেরকে জেল কাটতে হচ্ছে, এফআইআর হচ্ছে। সেই এই আইনের সুযোগকে কাজে লাগিয়ে এই ব্যক্তিগত ক্ষোভ মেটানোর হাতিয়ার হিসাবে আইনকে ব্যবহার করা, এই প্রবণতা কমাতেই কিন্তু এই 2022 সালে এলাহাবাদ হাইকোর্টের এই নির্দেশ ছিল, এবং সুপ্রিম কোর্ট পূর্বে এই নির্দেশ খারিজ করে দিলেও আবারও নতুন করে এই নির্দেশ মানতে বাধ্য হলো। যে কথা তোমায় গৌরব বলছিলাম যে এই সুপ্রিম কোর্ট এই যে মামলা, সেই মামলায় পরিষ্কার যেটা বলেছে, যেটা তোমায় বলছিলাম যে একজন গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তার স্বামী 109 দিন এবং তার শ্বশুরকে 103 দিনের বেশি জেলে থাকতে হয়। পরে জানা যায় যে অভিযোগ ব্যক্তিগত আক্রোশ থেকে করা হয়েছিল, তাই শীর্ষ আদালত মামলাটি খারিজ করে দিয়ে স্পষ্ট জানায় আইনের অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এমনকি আদালত সেই বিবাহ ভেঙে দেওয়ারও নির্দেশ দিয়েছে। শুধু তাই নয় গৌরব, বিচারের শেষে স্ত্রী এবং তার পরিবারকে সংবাদপত্র বিজ্ঞাপন দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং ইনস্টাগ্রাম, ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া এই ধরনের প্ল্যাটফর্মেও একই ক্ষমা প্রার্থনা প্রকাশ করতে হবে স্ত্রী ও তার পরিবারকে, এমন নির্দেশে সুপ্রিম কোর্ট দিয়েছে। ফলে যে কথাটা তোমায় বলছিলাম যে আমাদের দেশে মহিলাদের পক্ষে মহিলাদের হাতকে শক্ত করতে অনেক আইন রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মহিলারা সেই আইনের সুযোগ নিয়ে তাদের ব্যক্তিগত আক্রোশ মেটাতে এই আইনটাকে হাতিয়ার করছে। সেই কারণেই সুপ্রিম কোর্ট মনে করছে যে এই সুযোগ নেওয়ার প্রবণতার জন্য অনেক নির্দোষ যারা তাদেরকে জেলে থাকতে হচ্ছে, তাদের পুলিশি হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে। সেই প্রবণতা কমানোর জন্যই এই পদক্ষেপ, এই নির্দেশ সুপ্রিম কোর্টের, এবং এটা একটা যুগান্তকারী নির্দেশ যে এফআইআর দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই এফআইআর এ অভিযোগের গ্রেপ্তার নয়, 2 মাস সময় দিল। ধন্যবাদ তোমাকে রিমির সঙ্গে থাকার জন্য।